অবশেষে খেলা কিন্তু জমে গেছে। বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে নামতেছে সেনাবাহিনী, যারা আসলে চেষ্টা করতেছিলেন যে এই শব্দটা প্রতিষ্ঠিত করার যে শেখ হাসিনাই ভালো ছিল, আগেই ভালো ছিল, তাদের আসলে দুঃখের শেষ নাই। কারণ সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব, সংবিধান সাসপেন্ডেড দেখব, পার্মানেন্টলি বিপ্লবী সরকার গঠন দেখব। এর আগে কোন অবস্থাতে জাতিসংঘ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনীকে নিয়ে হঠাৎ করেই সরকারের এই সিদ্ধান্তের তাৎপর্য কি ঘটতে পারে, কাদের জন্য এটা দুঃসংবাদ, কারা এতে খুশি কারাও খুশি, কেনই বা খুশি অখুশি। একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষকে কোনো দল সাপোর্ট করবে না। মানে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। এই দেশকে তাহলে আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। গতকালকে রাত্র থেকে মানে আজ রাত 12টা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী তারা রাজপথে নেমেছে এবং কি উপজেলা থেকে শুরু করে জেলা, বিভাগ, তারপর ইউনিয়নের বিভিন্ন জায়গাতে তারা তাদের দায়িত্ব পালন করবে। তাদেরকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। তো কমিশনপ্রাপ্ত যে সকল অফিসাররা আছেন তারা ম্যাজিস্ট্রেটের মতন পাওয়ার নিয়ে চলবে। তো সেনাবাহিনী আসলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আওতায় কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। তো আমরা যেটা বেসিক্যালি কি কি করতে পারবে সেটার মধ্যে এত কিছু আছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওয়ান কাইন্ড অফ সুপ্রিম পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির 1898 এর 64, 65, 83, 84, 86 আরও বিভিন্ন ধারাগুলোতে অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন বলে জানানো হয়েছে। ধারা 64তে কি করতে পারবে? ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তার নির্দেশ দেওয়ার এবং নিজস্ব হেফাজতে নেওয়ার ক্ষমতা রাখে। মানে আপনাকে চাইলে সেনাবাহিনী গ্রেপ্তার করতে পারবে অথবা নির্দেশ দিতে পারবে অথবা আটকে রাখতে পারবে। এটা হচ্ছে 64। 65 ধারাতে কি আছে? গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 83, 84, 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণ আদেশ দেওয়ার ক্ষমতা। যদি কাউকে ভুলভাল কেউ গ্রেপ্তার করে সেক্ষেত্রে সেনাবাহিনী নিজেই সেই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার তাৎক্ষণিক ক্ষমতা রাখে। ধারা 95 এর 2 নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান অথবা ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। মিথ্যা মামলা যারা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ধারাতে বড়ই দুঃসংবাদ আসছে। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। মানে এই যে পাওয়ারগুলো খুবই সুপ্রিম পাওয়ার। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 110 ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 126 জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। খুব সুন্দর পাওয়ার দিয়েছে। ধারা 127 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা। মানে এখন থেকে যদি কেউ সমাবেশ করতে চায় সামহাও সম্ভবত সেনাবাহিনীর অনুমতিগত কোনো একটা ইস্যু আছে। ধারা 128 আপনার বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। যারা জায়গায় জায়গায় খালি প্রটেস্ট করছেন তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখবেন। ধারা 130 আপনার একই ধারা 133 স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। ধারা 142 জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারির ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। তার মানে একটা A to Z প্যাকেজ পাওয়ার দিয়া সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু পজিটিভ না। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা ভুগছে, ব্যবসায়ীরা নানান জায়গায় ঝামেলায় পড়ছে, তারপর উটকু খুটকু নানান ধরনের আন্দোলন, বিভিন্ন জায়গায় মানে জনজীবন বিপর্যস্ত। আমরা আশা করি সেনাবাহিনী তাদের দায়িত্ব আগামী 60 দিন সঠিকভাবেই পালন করবে। অপরাধী যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। মূল কারণটা কি? কারণ হচ্ছে তারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে আনতে পারছে না এটাই। কিন্তু ল অ্যান্ড অর্ডারের এই সিচুয়েশন হলো কেন? এর জন্য দায়ী বর্তমান সরকার। কারণ এটাকে এত দীর্ঘায়িত কেন করা হলো? এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি অর্ডার মানে ক্ষমতা দেওয়া হলো আর্মিকে, এটার পেছনের কারণটা কি? পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি, এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এর প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে। তো এমার্জেন্সি আনার এটা একটা পূর্বাভাস আমি মনে করি। এবং এমার্জেন্সি পূর্বাভাসের মাধ্যমে তারা আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দেবে, পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে। অনেকটা ফিদেল কাস্ট্রো বাতিস্তা থেকে ক্ষমতা নেওয়ার পরে 1959 যেটা ঘটেছিল তাই।
আলটিমেটলি পার্মানেন্টলি বাতিল, এবং একটা রিভলিউশনারি গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে। হাতের টাইম খুবই কম, কারণ ডক্টর ইউনূস জাতিসংঘে যাবেন আগামী কয়েকদিনের ভিতরে। তারপরে মিলিটারি ব্যাকআপ লাগবে, চুপ্পুকে বাদ দিয়ে দিতে হবে। সুতরাং চুপ্পুর সরকারের স্থায়িত্ব আমি মনে করি শেষ হয়ে আসছে, একেবারে একদম শেষ। আমাদের বর্তমানে ডক্টর ইউনূস উনি সরকার প্রধান হবেন, পিছনে ব্যাকআপে মিলিটারি থাকবে, এবং যে রেভলিউশনারি সরকার এখানে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে। বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার, ওনারা কিন্তু সংবিধানকে সাসপেন্ড করেনি। শেখ হাসিনা মানুষের অটোক্রেসির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকারকে বা অধিকার আদায়ের সমস্ত রাস্তাকে উনি বন্ধ করে দিয়েছিলেন। এটাকে স্বৈরাচার না বলে অটোক্রেটিক, ডিক্টেটর এবং অটোক্রেসির ভিতরে কিছুটা পার্থক্য আছে, যদি মুদ্রার এই পিঠ ও পিঠ। তাই এটাকে সরাতে হলে আপনাকে রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে। ওই সংবিধান রাখবো আবার ছাড়বো না, যেটা কিনা চুপ্পুর অধীনে শপথ নিয়ে উনি সংবিধান গ্রহণ করলেন। তো চুপ্পুর তো সংবিধান সাসপেন্ড করার কোনো রাইটই ছিল না। তাই সরকারটা এই মুহূর্তে অবৈধ। এই অবৈধ সরকার, যারা কিনা বিপ্লবী সরকার না, সংবিধান সাসপেন্ড করেননি, যে অটোক্রেটিক শেখ হাসিনা সংবিধান, উনি আইনত জাতিসংঘে ভাষণ দিতে পারেন না, কোনোভাবেই না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ভাষণ দিতে পারেন কিনা, মার্কিন যুক্তরাষ্ট্র সবকিছু না। বর্তমানে যিনি জাতিসংঘের প্রধান আছেন, উনি কিন্তু গাজা ইস্যুতে এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলেন। সুতরাং জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর ইউনূসের সরকারকে বৈধ বলে ওনাকে ভাষণ দেওয়ার অধিকার দিবেন, এটা আইনত টেকে না, আইনত এটা টেকে না। তাহলে রেভলিউশনারি গভর্নমেন্টের রূপ না দিয়ে ডক্টর ইউনূস সংবিধান বজায় রেখে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না, যদিও শেখ হাসিনা অটোক্রেটিক শাসন কায়েম করেছিলেন। তাহলে আগামী কয়েকদিনের ভিতরে আমরা সংবিধান সাসপেন্ডের একটি পদক্ষেপ দেখবো বলে আমি আশা করি। আদারওয়াইজ 1960 সালের ফিডেল কাস্ট্রোর গভর্নমেন্টের মতো উনি যদি গিয়ে ভাষণ না দেন, তাহলে ওনার কোনো লিগাল ফুটিংই নেই জাতিসংঘে ভাষণ দেওয়ার, এটা হতে পারে না। তাই আমরা এই যে মিলিটারি আমরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন, আমি মনে করি এটা তার একটি পূর্বাভাস। তবে এও আমি আপনাদের বলতে পারি, এই সরকারের কোনো ইচ্ছা নাই আগামী 2 থেকে 3 বছরের আগে কোন রকম ইলেকশন দেওয়ার। কারণ এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানে বিএনপিকে পার্মানেন্টলি 20-30 বছরের জন্য বসিয়ে দেওয়া। তো বিএনপিকে উইক করতে হবে। বিএনপিকে উইক কিভাবে করবে? বিএনপিকে উইক করতে হলে আরেকটি রাজনৈতিক দলকে বুস্ট আপ করতেই হবে, এবং শেষ পর্যন্ত একটি কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে পথ সুগম করতে হবে, যাতে ভবিষ্যতে কোন ইলেকশন হলে আলটিমেটলি কোয়ালিশন করতে বাধ্য হয় বিএনপি। তারেক রহমানের বিরুদ্ধে যদিও মামলা সবগুলো ড্রপ হচ্ছে একে একে, তবে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা ভয়ঙ্কর রিস্কি হবে বলে আমি মনে করছি। কারণ এখনো সেই পরিস্থিতি, আইনি পরিস্থিতি আসেনি। তাই খালেদা জিয়া ওনার দেশের বাইরে যাওয়া দরকার যদি চিকিৎসার জন্য, মানে এট দ্য সেম টাইম পার্টিকে টিকে রাখার জন্য বাংলাদেশে থাকা আবশ্যক। বাংলাদেশে কিছুদিন পরে ইলেকশনের জন্য তোড়জোড় শুরু করবে বিভিন্ন পার্টি। শেষ পর্যন্ত সেই বেইমান, বরাবর বেইমান জাতীয় পার্টির সহায়তায় জামাতকে পাশে নিয়ে একটা কিছু হতে পারে। আপনি বলতে পারেন জামাতের সঙ্গে জাতীয় পার্টি যাবে না, জাতীয় পার্টি বেইমান। জাতীয় পার্টির সকল তর্কের আলো যেখানে সুবিধা হয় সেখানে যাবে, এবং এই প্রেক্ষিতে জামাতের সাথে জাতীয় পার্টির দারুণ একটা মিল আছে। তবে সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব, সংবিধান সাসপেন্ডেড দেখব, পার্মানেন্টলি বিপ্লবী সরকার গঠন দেখব। এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দেওয়ার কোন রকম বিপ্লবী সরকার না হবে কোন রকম ক্ষমতা রাখেন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন, সবাই জানেন আমার বিশ্বাস, যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে সেনাবাহিনী, এবং কী কী কাজ করতে পারবে সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। কী কী পাওয়ার পেয়েছে তারা, সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখুন, এবং আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কারণ এই সেনাবাহিনীর পাওয়ার দরকার ছিল ভাই, দরকার ছিল ভাই। দেশের যে পরিস্থিতি ধীরে ধীরে যেদিকে যাচ্ছিল না, মানে দেশ স্বাধীন হয়েছে ঠিক, কিন্তু চোর ডাকাতদের হাত থেকে দেশ এখনও স্বাধীন হয় না, এখনও চুরি ডাকাতি হয়, এখনও খুন হয়, প্রতিদিনই দেখা যাচ্ছে যে একজন না একজন খুন হচ্ছেই। তো এগুলো ভাই বন্ধ তো করা দরকার, তা নাহলে তো একটা দেশ চলতে পারে না। একটা দেশ তো মনে করেন যে রসাতলে চলে যাবে। তো এই মতো অবস্থায় যে ডক্টর ইউনূস সাহেব যে সিদ্ধান্ত নিয়েছে, এবং সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীর হাতে যে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছে, সেজন্য অবশ্যই সবাই মনে করছে এটা ভালো কাজ করেছে। তবে কারো কারোর জন্য অবশ্যই এটা মন্দ কাজ হয়েছে। তো যাই হোক, কী কী পাওয়ার পেল সেটা আপনাদেরকে চলুন একটু বিস্তারিত জানাই। ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে ফৌজদারি কার্যবিধির বিভিন্ন ধারায় ছোটোখাটো নানা অপরাধ বিবেচনায় নিয়ে বিচার করতে পারবেন তারা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898-এর 12(1) ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারির তারিখ থেকে 60 দিন অর্থাৎ 2 মাস পর্যন্ত এর সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে ফৌজদারি কার্যবিধির 16 ধারায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রির ক্ষমতা দেওয়া হয়েছে। ধারাগুলো কি সেটি আপনাদেরকে জন্য একটু বিস্তারিত জানিয়ে দেই। 64 ধারা, নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে তিনি গ্রেপ্তার ও জামিন দিতে পারবেন। অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ায়
এখন দায়িত্ব পালনের সময় সেনা কর্মকর্তাদের সামনে কোনো অপরাধ সংঘটিত হলে অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করতে পারবেন। এটা হলো 64 ধারা। ধারা 65, অধিক্ষেত্র এলাকায় কাউকে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। অর্থাৎ সেনা কর্মকর্তাদের সামনে অপরাধ সংঘটিত না হলেও সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন। একটু ভালো করে বুঝে নেবেন সবাই ধারাগুলো। তারপরে 83 ধারা, অধিক্ষেত্রের বাইরে গ্রেপ্তারি পরোয়ানায় কার্যকর করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারবেন সেনা কর্মকর্তারা। আর 84 ধারা অনুযায়ী অধিক্ষেত্রের বাইরে পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন। 95 ধারা অনুযায়ী পরোয়ানা বা ডকুমেন্টস বা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে পোস্টাল বা টেলিগ্রাফ কর্তৃপক্ষকে ব্যবহারও করতে পারবেন। ধারা 100, বেআইনিভাবে আটক ব্যক্তিদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর কর্মকর্তারা যে কোনো স্থানে তল্লাশি করতে পারবেন। অর্থাৎ কাউকে অপহরণ বা জোর করে কোথাও আটকে রাখার খবর পেয়ে সেনা কর্মকর্তারা সেখানে তল্লাশি করতে পারবেন। 105 ধারা, সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারবেন। 107 ধারা, শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। 109 ধারা, ববঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তিদের ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা। ধারা 110, অভ্যাসগত অপরাধীদের কাছ থেকে সদাচরণের জন্য মুসলেখা গ্রহণ করতে পারবেন সেনাবাহিনীর এই কর্মকর্তারা। তারপরে হলো ধারা 126, সদাচরণের নিশ্চয়তা প্রদান করা ব্যক্তির মুসলেখা বাতিল করে সমান বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। ধারা 127, সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ফৌজদারি কার্যবিধি এই ধারা অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 5 বা তার অধিক ব্যক্তির বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি। এ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারাও যে কোনো ধরনের বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারবেন। ধারা 128, সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক বাহিনীকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ চাইলে তারা পুলিশ বা অন্যান্য বেসামরিক বাহিনীর সহায়তা নিতে বা নির্দেশ দিতে পারবেন। ধারা 130, সমাবেশ ছত্রভঙ্গ করতে প্রয়োজনীয় সেনা কমান্ডিং অফিসারদের দায়িত্ব দিতে পারবেন। ধারা 133, স্থানীয় উদ্রূপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। সর্বশেষ ধারা 142, জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসাবে আদেশ জারি করার ক্ষমতা। উল্লেখিত ক্ষমতা ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ বা ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনা নিতে পারবেন। অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা 2 বছরের বেশি হবে না। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, কী ক্ষমতা পাওয়ার পেয়েছে সেনাবাহিনী সেটাই কিন্তু আপনাদের সাথে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের এই নাসির অফিসিয়াল পেজে এখনও নতুন হলে অবশ্যই ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।